যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করে এই কৃষকের পাশে যেন তারা আসে এবং এই অন্যায়ের প্রতিবাদ যেন তারা করে, যে জিনিসটা গভর্নমেন্ট আমাদের মনে হয় ইচ্ছাকৃতভাবে করছে, নইলে এবং ইচ্ছাকৃতভাবে যে অন্যায়টা করছে যাতে না করতে পারে। চাষিরা তাদের ন্যায্য পাওনা আজও পর্যন্ত 5 পয়সা তারা পায়নি, অথচ সেই জমি 18 লাখ 20 লাখ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। এটা আমি এই সাংবাদিক বন্ধুদের কাছে একটা অ্যাপিল করতে চাই। সাংবাদিক বন্ধুরাও সাংবাদিক হলেও তারাও তাদের মানবিকতা আছে, তারাও মানুষ। আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন আমরা দিতে চাই, যে কৃষক যে জমি আজকে থেকে ফসল ফলিয়ে তারা খায়, খুবই প্রত্যন্ত গরিব মানুষ, তাদের জমির অন্যায়ভাবে কেড়ে নেওয়া হচ্ছে, এটা মানা যায় কিনা এই প্রশ্ন আপনাদের কাছে আমারও রয়েছে। এই হচ্ছে আজকে এই দুটো জিনিস বলার জন্যই এসেছিলাম। আগামীকালের আমাদের প্রোগ্রাম কলকাতা হাইকোর্টের কেস পেন্ডিং আছে, তার কোর্টের কাগজ আমাদের কাছে আছে। মামলা হয়েছিল 2005 সালে 2005 সাল WP নাম্বার 24840। হ্যাঁ বলুন। ওই সময় একটা ঘটনা আপনাকে বলি, তখন যে মামলাটা হয়েছিল 148 জন মামলা ফাইল করেছিল। এদের মধ্যে থেকে কিছু কিছু লোককে সেই সময় টিএমসি থেকে বলা হয়েছিল যে আপনারা মামলা ছেড়ে আমাদের কাছে আসুন, মামলা তুলে নিন, আমরা আপনাদের জমি ফেরত দেব। তা অনেকেই বলেছিল ঠিক আছে আমরা মামলা তুলে নিচ্ছি, তাহলে আপনারা লিখিত দিন। তাহলে সেই লিখিত কাগজটা আমরা কোর্টে দিয়ে দিচ্ছি, এরা এজেডি বলছে আমাদেরকে তুলে নিতে, আমরা তুলে নিচ্ছি। কিন্তু সেই লিখিত দিল না, ব্যাগ দিল। তখন তারা ভরসা পায়নি, এবং কিছু কিছু লোক ভরসা পেয়েছে, তারা চলে গেছে 4-5 জনের মধ্যে। তারা কিন্তু জমি পেয়েছে, 52 জন জমি পেয়েছে বলে। যারা জমি পেয়েছে তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু এই যে জমি যারা পেল তারা সবাই টিএমসির লোক জমি পেল। এবং এই জমি ক্ষেত্রে যেটা বলছে, সেই যারা 52 জন মামলা জমি পেয়েছে তাদের একজনের মামলাও কি হাইকোর্টে পেন্ডিং আছে? আমার প্রশ্ন, একজনের মামলাও হাইকোর্টে পেন্ডিং নেই? না না না, ওই 52 জন ওই 148 মধ্যে সবাই ছিল না। 148 থেকে কিছু সংখ্যক লোক, 4-5 জন লোক বেরিয়ে চলে গেছে, বাকিরা যারা তারা আছে। এখন আমাদের ওইটা দেখতে হবে, কারণ ওই 52 জনের লিস্ট আমরা পাইনি। ন্যাচারালি বুঝতে পারছি না আমাদের থেকে কতজন চলে গেছে, লোক দেখি নিয়ে যাওয়া হয়েছে। ডাবগ্রাম মৌজা। জমি আমাদের ওইখানে মামলা ছিল আমাদের 37 একরের। আমরা যে মামলাটা ফাইল করেছিলাম, হ্যাঁ, তিস্তা উৎসধারা এই প্রকল্পের নাম। আমরা তার নেট থেকে তার সমস্ত জিনিস আমরা বের করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নেট থেকে তার ভ্যালু কি সমস্ত জিনিসগুলো আমরা বের করেছি। এই যে উৎসধারা নেট থেকে ডাউনলোড করা। কাওয়াখালীটা হচ্ছে আপনার ঠিকনিকাটা, আমাদেরটা পোড়াঝাড় পড়ে, তো এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ডাবগ্রাম। হ্যাঁ, এই দেখুন ফেজ 1 বলে ওরা অলরেডি বের করে দিয়েছে। আমরা নেট, হ্যাঁ বলুন। প্রশ্ন যেটা, এটা যখন এসডিডিএ লেফট ফার্ম আন্ডার ছিল সেই সময় জমিটা অ্যাকোয়ার করা হয়েছিল। তারপরে এর বিরোধিতায় তৃণমূল কংগ্রেস একটা আন্দোলন করেছিল, একটা মামলা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে একটা রিহ্যাব প্যাকেজ দেওয়া হয়েছিল, সেখানে অনেককেই রিহ্যাবে আনা হয়েছিল, তারা আস্তে আস্তে মামলা সরে যায়। এবং এটা যেহেতু পোড়াঝাড় ছিল, পোড়াঝাড়টা যেহেতু জলপাইগুড়ি ইউনিভার্সিটির মতো পড়ছে, তারা আলাদা একটা নেগোসিয়েশন করেছিল বলে দাবি করেছিল। এতদিন জমিটা পড়েছিল এবং বাউন্ডারিও দেওয়া হলো, সেই সময় এনারা কেন সেই মুভমেন্টটা করলেন? দেখুন, মুভমেন্টের যে জায়গাটা আমি বলি আপনাকে, একটা জিনিস হচ্ছে আমাদের এরা যারা আছে এদের কোর্টের উপরে, আইনের উপরে আস্থা ছিল, আস্থা আছে, এখনো আছে। মামলাটা 2005 সাল থেকে রয়েছে। যখন এই বাউন্ডারি দিচ্ছে আমরা তখন কোর্টে মেনশন করলাম যে এই জিনিসগুলো হচ্ছে। তখন এসজেডি এর অ্যাডভোকেট কিশোর দত্ত, অ্যাডভোকেট জেনারেল, তিনি বলছেন যে স্যার ওদেরকে আমরা ইয়ে করছি, এদের জমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এরা জমি পাবে, আমরা 52 জনের প্রসেস করেছি, এদের জমি দিয়ে দেবো। দেওয়ার পরে তার সেই জমি তো তারা পরবর্তীতে দিল না। রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে আমাদের যখন জমি দিয়ে দেওয়ার কথা বলছে, কিছু কিছু ক্ষেত্রে বললো আমরা জমি দিয়ে দিয়েছি, এজেডিএ বললো কেউ নেই, এমন লোক নেই যে জমি পাবে। তখন আমরা উঠে কোর্টকে জানালাম
যে আমরা যে জমি পেয়েছি, জমি যে দিয়েছে তার ডকুমেন্টস ওনার কাছে থাকবে, তাহলে কোর্টে প্লেস করুক সেটা। ওরা নেক্সট ডেটে কোর্টে প্লেস করবে বলে কোর্ট থেকে টাইম নিয়ে গেল। ঠিক পরের ডেটেই বলছে, আর একটা পিটিশন দিয়ে বলছে না এরা জমি পাবে না, এরা সুপ্রিম কোর্টে হেরে গেছে ফেব্রুয়ারির সময়তে। তা সুপ্রিম কোর্টে হারার যে প্রশ্নটা, সুপ্রিম কোর্টে আমাদের এখনো হাইকোর্টেই হারিনি, সুপ্রিম কোর্টে হারার প্রশ্ন কি? তাহলে সুপ্রিম কোর্টে কারা হারলো? ওই 52 যে মামলা করলো যারা, তারা সুপ্রিম কোর্টে মামলা হেরে গেছিল। তার মানে তাদের পাওয়ার কোনো জায়গাই ছিল না, যারা টিএমসি করে। এবং তাদের দাবিটা অন্য ছিল। দাবি কি ছিল? আমরা রাজি আছি কিন্তু ভ্যালুটাকে আমাদের বাড়াতে হবে। সেই জায়গা থেকে আমি যোগাযোগ করে ওদের সঙ্গে যারা পেল জানলাম যে বলছে না, এসজেডি বলেছিল মামলা তুলে নাও, তার জন্য আমরা মামলা তুলে নিয়েছি। কিন্তু তুললেও মামলা তো নট পেশ করে হেরে আসলো। ওরা এটাকে বলছে যে আমরা হেরে গেছি, কিন্তু বরাবরই গভর্নমেন্ট এসজেডি আমাদের সঙ্গে দ্বিচারিতা করছে এবং মিথ্যে কথা কোর্টের সামনে বলছে। আর একটা কথা আমি বলি, দেখুন টাটার ক্ষেত্রে গভর্নমেন্ট নিজেদের পয়সা খরচা করে চাষিদের জন্য লড়লো, এক্ষেত্রে ঠিক উল্টোটা। আজকে এই 2005 সাল থেকে 20 সাল পর্যন্ত কেস লড়তে গভর্নমেন্টের কোটি কোটি টাকা খরচা হয়েছে। উকিল যারা আছে, সরকারি উকিল কিশোর দত্ত, সে তো ফিস ছাড়া কাজ করছে না। তাহলে এই কোটি কোটি টাকা তারা চাষিদেরকে ডিপ্রাইভ করার জন্য কোর্টে খরচা করছে, কার স্বার্থে? তাহলে কি কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে? তাহলে এখন মূল দাবিটা কি, জমি ফেরত নাকি ভ্যালুয়েশন? দেখুন, ভ্যালুয়েশনের জায়গায় আমরা কোনোদিনই যাইনি। আমরা আনউইলিং। গভর্নমেন্ট সরকারি পারপাস ছাড়া জমি নিতে পারে না, অ্যাকুইজিশন করতে পারে না। আমাদের বক্তব্য হচ্ছে এই অ্যাকুইজিশনটা ব্যাড ইন ল, এই অ্যাকুইজিশন ক্যান্সেল করতে হবে। এবং রিসেন্টলি আমরা খুব তাড়াতাড়ি অলরেডি প্রসিডিং চলছে, কারণ এই ডকুমেন্টসগুলো এরা যে বিক্রি করে দিয়েছে, জমির নেচার অ্যান্ড ক্যারেক্টার চেঞ্জ করে দিয়েছে, এটা আমাদের কাছে জানা ছিল না। আমরা 14 ফেব্রুয়ারি 2020 আরটিআই করেছিলাম হিডকো এবং এসজেডিএকে, তারা তার রিপ্লাই দেয়নি। যখন দেখলাম, দেখুন একটা আশ্চর্যের জিনিস, আপনারা বিলিভ করতে পারেন কিনা, যখন জমিটা 24 জুন 2020-তে লিজ দিল, আমরা ফেব্রুয়ারিতে আরটিআই করলাম। কেন? ওখানে একটা ঘর তৈরি হয়ে গেছিল নিউটিয়ার। জমি বিক্রি হলো না, লিজই দিল না, তার আগে নিউটিয়ার হাতে গভর্নমেন্টের জায়গা চলে গেল। পসিবল কি করে গেল? সরকারি ম্যান ক্যান টেল লাই। আমি মিথ্যে কথা বলতে পারি। যেমন মাননীয় এসজেডি এর একজন মেম্বার নান্টুপাল মহাশয়, আমি তাকে খুব সম্মান করি, কিন্তু খুব দুঃখ পেয়েছি আগের দিন 7 তারিখে উত্তরবঙ্গ সংবাদের সংবাদটা বেরোলো, উনি খুব দায়িত্ব জ্ঞানীনের মতো কথাবার্তা বললো যে না, হয়তো জমির কাগজ ঠিক নেই। তা আমি আপনাদের মাধ্যমে নান্টুপালকে আহ্বান করতে চাই, উনি দয়া করে দেখে যাক জমির কাগজ ঠিক আছে কি বেঠিক আছে। উনি এটা করে, উনি তো একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজে ভালো চাই, কৃষকের ভালো চায় না নান্টুপাল মশাই। উনি কি করে এরকম একটা দায়িত্ব জ্ঞানীন কথাবার্তা বললেন না? এসজেডিতে গিয়ে এমডিএ লোক হয়ে গেছে। তো এখানে আপনারা দেখুন, 2020 সালে জুলাই মাসে যদি কোনো জমি বিক্রি হয়ে থাকে, ফেব্রুয়ারি মাসে কি করে এসজেডি এর হ্যান্ডওভার চলে গেল? তাহলে কি আন্ডারগ্রাউন্ডে আনঅফিসিয়ালি গভর্নমেন্টের সঙ্গে প্রাইভেট পার্টির কোনো কিছু হচ্ছে? আমার প্রশ্ন এটা। আমি এই ডকুমেন্টস থেকে আমি বুঝতে পারছি। আমি আবারও বলছি, ম্যান ক্যান টেল লাই বাট ডকুমেন্টস নেভার। কালীর অক্ষর কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি, কিন্তু এখানে যে লেখাটা আছে, এই ডকুমেন্টসটা যতদিন থাকবে সেই লেখাটা বেঁচে থাকবে। আজকে কি ওদের আইনজীবী হিসেবে আপনি এখানে উপস্থিত? আমি ওদের আইনজীবী হিসেবে এবং ওদের মুখপাত্র হিসেবেও আছি। আচ্ছা, কি ব্যানারে হবে অনশনটা? অনশনটা যেটা হচ্ছে কোড়াঝাড়, কাওয়াখালী, চিকনিকাটা, আনউইলিং এবং মানে ফার্মার যে লড়াই করছে এদের অ্যাসোসিয়েশন। বানান নিয়ে কোনো ব্যানার? না, ব্যানার বানানো মানে এই মুভমেন্ট করার যেটা রয়েছে। কয়েকজনের নাম বলে। গোবিন্দ মল্লিক। আপনার কতটা জমি ছিল? 37.5 কাঠা জমি আছে, এখনো ছিল কি, আমার পেমেন্টই নেই, অনিচ্ছুক। আর একটা ভয়ঙ্কর কথা বলি, আমার বাবার নামই বলছি, বাবার নাম গোবিন্দ। আমাদের সঙ্গে পরিতোষ সরকার আছে, উনি হচ্ছে, ওনার দুঃখ এই জায়গায়, উনি দেশের রক্ষার্থে যখন ইন্টারন্যাশনাল বর্ডারে নিজের প্রাণ দিয়ে ইন্টারন্যাশনাল বর্ডারে দেশকে রক্ষা করছে, সেই সময় ওনার অজান্তে কিছু ডকুমেন্টস জাল করে, ওনার সিগনেচার জাল করে এসজেডি এবং কিছু লোক ওনাকে ডিপ্রাইভ করে দিল। এবং সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে, আজকে এসজেডিএ
হিডকোকে দিয়ে দিয়েছে, হিডকো নিউটেকে দিয়ে দিয়েছে। পঞ্চায়েত অফিস থেকে ওনার উপর চাপ দেওয়া হচ্ছে, চিঠি করা হচ্ছে। কবে ওই চিঠিগুলো আছে তোমার কাছে? হ্যাঁ, নোটিশটা কবে দিয়েছে? এই 4 তারিখ। দাদার কি নাম? পরিতোষ সরকার 4 তারিখে পঞ্চায়েত অফিসে ডেকে বিএসএফ এ বর্ডারে ছিলাম আমি। পরিতোষ সরকার কোথায় পোস্টিং ছিল? পোস্টিং রানীনগর জলপাইগুড়ি ছিল। আমি ছিলাম এই চাংরাবান্ধা মেকলিগঞ্জ ওই এরিয়া হোম ডিউটিতে ছিলাম। আছে আপনার? আমার 15 কাঠা। পঞ্চায়েতে কি নোটিশ করেছে? পঞ্চায়েতে নোটিশ করে তাকে ডাকছে তুমি এখানে আসো, নইলে তোমার ঘর, ওর ঘর এখনো আছে। দেখবেন যাওয়ার সময় যে কলা গাছ দিয়ে যে কিছু বাড়িঘর আছে তার মধ্যে ওর ঘরটা রয়েছে। ওকে থ্রেট করা হচ্ছে এবং ওর বাস দিয়ে বাউন্ডারি ছিল, ওইখানে ওর উপর এখন অত্যাচারও চলছে। ওই বাউন্ডারিগুলো খুলে দিয়েছে এবং গেট দিয়ে যদি ঢুকতে হয়, এখন বারবার থ্রেট দিচ্ছে তোমরা যদি আমার সঙ্গে বসে নেগোশিয়েট না করো তাহলে এই গেট দিয়ে ঢুকতে দেবো না। এখনো জায়গা রয়েছে। তখন ওই রিহাবের যে কথা আছে, সেই সময় ওর জমির পয়সা সে নিয়েছিল, কিন্তু 15 কাঠা বাড়ি শুদ্ধ যদি থাকে তাহলে 5 কাঠা ল্যান্ড সে পাবে। ঠিক আছে, সেই ল্যান্ডের কিচ্ছু দিচ্ছে না, বরঞ্চ সেখানে জাল করে কি লিখে নিয়ে এখন বলছে এ তোমার তো সিগনেচার হয়ে গেছে। তা তোমার সিগনেচার যখন হয়েছে আমরা সেটা নিয়েও মামলা ফাইল করব। সিগনেচার যখন হয়েছে তখনও বললো আমি তো ইন্টারন্যাশনাল বর্ডারের বিএসএফ এরিয়াতে ছিলাম, তা সেই ডিউটি থাকাকালীন আমাকে যদি কোনো সাইন করতে হয় বা কোনো কিছু করতে হয় আমার ডিপার্টমেন্টের পারমিশন নিতে হয়। আমি যদি আমার পারমিশন নিতে হবে, আর অন্য কেউ যদি করে তাহলে পারমিশন নিতে হবে। তাহলে তোমরা যদি এই সিগনেচার নিয়ে থাকো তাহলে কি আমার ডিপার্টমেন্ট থেকে, কারণ ডিউটিতে ছিলাম, তোমরা কি পারমিশন নিয়েছো? এখন এই পঞ্চায়েত কি নাম যেন ভদ্রলোকের? নিরঞ্জন সরকার এবং আদার্স লোকজন যারা আছে তারা এখন, আপনি বলুন এই পঞ্চায়েতের কি রোল আছে? যে জমিটা বিক্রি করে দিয়েছে সে নোটিশ করে ডেকে তাকে থ্রেট করা হচ্ছে আমাদের সঙ্গে নেগোশিয়েট করো, তুমি এগ্রিমেন্ট করার সঙ্গে। জমিটা এসডিএ একবার করে নিয়েছে। এই যে 15 কাঠা টোটাল প্রজেক্টটা 302 একর, কাঠা হচ্ছে 302 একর। এখানে প্রজেক্টটা যেটা হচ্ছে 81 একর। 81 একর। আচ্ছা, হিডকো যে কাজটা করেছে এটা কি ওর নেচারের মধ্যে পড়ে? হিডকো যে কাজটা করেছে এটা দেখুন গভর্নমেন্ট কনসার্ন, যেভাবে জমিটা এসজেডি থেকে নিয়েছে, দেখুন বেসটাই যদি ভুল হয়, অ্যাকুইজিশনটা যদি রং হয়, অ্যাকুইজিশন বাড়ি বানানোর জন্য করতে পারবে না। তার জাজমেন্ট নয়ডাতে পরিষ্কার করে বলা আছে, তার জাজমেন্ট সিঙ্গুরে পরিষ্কার করে বলা আছে। আমাদের একটা আমরা অ্যাডভান্টেজ জায়গায় রয়েছি, সিঙ্গুরের ব্যাপারটা আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা আছে সবাই জানেন সেটা, সুতরাং এখানে নতুন করে কিছু বলার নেই। তাহলে সেখানে বুঝতে পারছেন হিডকো এটা করতে পারে কি পারে না, নিশ্চয়ই পারে না। কিন্তু এটা আমার আবার প্রশ্ন, এটা এই কৃষকরা যারা আমাদের পেটের ভাত জোগায়, গরিব মানুষ, প্রান্তিক চাষি, তাদের জমির 1 টাকাও তারা পাবে না। আমার বক্তব্য যদি সরকারি কাজে যদি নেয়, সরকারি কাজে দেশের উন্নয়নের স্বার্থে যদি নেয়, আমার এই চাষি ভাইদের কাউরের ন্যায্য দাম পেলে কাউরের আপত্তি নেই। আপনি যে প্রশ্নটা করলেন আমাদের আপত্তি নেই, কিন্তু সরকারি দেশের উন্নয়নের জন্য যদি লাগে আমাদের কারোর আপত্তি নেই। আজকে যদি ওখানে একটা স্টেডিয়াম করে, যেটা দেশের স্বার্থে যদি হয়, খেলাধুলার স্বার্থে যদি হয়, আপত্তি নেই। আজকে এটা নিয়েও একটা কথা হয়েছিল, আমি যদিও এটা অপ্রাসঙ্গিক বা অন্য সাবজেক্ট ম্যাটার, আমাদের মাননীয় মনোজ ভার্মা যখন, আমার তো দেখুন আমার বিভিন্ন রোল থাকে এখানে, যেমন আমি একটা নন পলিটিক্যাল পার্সন, কোনো ক্ষেত্রে আমি পলিটিক্যাল পার্সন, কোনো ক্ষেত্রে আমি স্পোর্টসম্যান, কোনো ক্ষেত্রে আমি উকিল। আমি যেখানে যে রোলটাই থাকবো সেই ক্ষেত্রে আপনাদের এখানে আমরা পরিষ্কার করে বলেছিলাম যে ওই আন্দোলনটাও কিন্তু নন পলিটিক্যাল আন্দোলন। কিন্তু মনোজ ভার্মা কার হয়ে দালালি করলো আমি জানি না, আজকে কিন্তু সে চুপ। আজকে সেই জায়গায় বিক্রি যাচ্ছে, মনোজ ভার্মা চুপ হয়ে গেল। তার মানে কি, ওই যে আন্দোলন যারা করছিল সেই আন্দোলনটা যাতে না করতে পারে তার জন্য মানুষকে তার দিশা চেঞ্জ করে দেওয়ার জন্যই মনোজ ভার্মার মতো একজন খেলোয়াড় ব্যক্তিত্ব, আমি তাকে সম্মান করি খেলার জগতে যারা থাকে, কিন্তু ওনার এই রোলটা আমি ঠিক ভালোভাবে বুঝতে পারিনি উনি কি চাইছেন কাওয়াখালী নিয়ে। যদি তাই হয়, এখন তো বিক্রি হয়ে যাচ্ছে, প্লট তৈরি হয়ে যাচ্ছে, মনোজ ভার্মা কেন চুপ? আমার কাছে আপনাদের মাধ্যমে এটাও একটা প্রশ্ন। কারণ যদি একটা স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হয়, সর্বাঙ্গীন স্টেডিয়াম, শিলিগুড়ি তারা নর্থ বেঙ্গলের আমূল পরিবর্তন হয়ে যাবে। আপনি বলুন নেউটিয়া উত্তরকন্যাকে নিয়েছে, নেউটিয়া
উত্তরাকে নিয়েছে। নর্থ বেঙ্গলের জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ওনারা বলছে ডেভেলপমেন্ট করেছি। দেখুন, ডেভেলপমেন্টটা আপ টু বটম হয়, বটম টু আপ হয় না। যদি একটা আইটি হয়, প্রচুর ইঞ্জিনিয়ার আসে, তাহলে সেখানে প্রচুর ড্রাইভার আসবে, প্রচুর দোকান হবে, প্রচুর অন্য সংস্থান তৈরি হবে। এই দোকান বাজার তৈরি করে এটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে না। যে ডেভেলপমেন্ট বেস করে আরও অনেক ডেভেলপমেন্ট তৈরি হয়। নেউটিয়া কত কোটি টাকা রোজগার করে নিয়ে গিয়ে চলে গেছে, কিন্তু আপনি বলুন আমার নর্থ বেঙ্গলের মাটির জন্য তার কি দান আছে? সে ব্যবসা করে শুধু রোজগার করা, সরকারের সাহায্যে রোজগার করা ছাড়া আমাদের নর্থ বেঙ্গলের মাটির জন্য কিচ্ছু করেনি। এটা আমার বিশ্বাস। 2005 থেকে এখানে আন্দোলন করে কিছু হয়নি, একদিনের প্রতিজ্ঞা অনুসরণ করে কি লাভ হবে? দেখুন, এখন যে সিনারিওটা যেটা চলে এসছে, 2005 একটা স্প্রিন্টার 100 মিটার দৌড় যখন দৌড়ায়, সেই দৌড়ে তার একটা সীমারেখা থাকে। আমরা কিন্তু 95-7% এক্সিট করে চলে এসেছি কোর্টের দিক থেকে এবং এদিক থেকে। আর 3% আমাদের উইন করার জন্য বাকি আছে, 3%। কারণ এই মুহূর্তে আজকে যদি কোর্টের সামনে যাওয়া হয়, আমার বিশ্বাস কোর্ট একটা ইম্পার্শিয়াল জায়গা। কোর্টে যেখানে মামলা পেন্ডিং, তারা আবিতাবি বলছে। আজকে এই দিকটা কোর্টের সামনে প্লেস করা হলে কোর্ট আমার মনে হয় না খুব ভালোভাবে নেবে যে মামলা পেন্ডিং রয়েছে, তোমরা বিভিন্ন কথাবার্তা বলছো, অথচ জমি আমাকে না জানি, কোর্টকে না জানি বিক্রি করে দিলে। যদি ম্যাটারটা সাবজুডিস থাকে, সাবজুডিস অবস্থায় কেউ কোনো কিছু করতে পারে না, এবং করলে এটা আমার মনে হয় কোর্টেরও অবমাননা করা, যে কোর্টকে না জানিয়ে। কোর্টের প্রতি তোমার বিশ্বাস নেই, তাহলে কোর্টের রায় নিয়ে তুমি করতে। সুতরাং কোর্ট এই ম্যাটারটা খুব ভালোভাবে নেবে না। সুতরাং আমাদের জেতার জন্য আর 3% বাকি আছে। এই 2005 থেকে আমরা যে জায়গায় এসে গেছি, এই 3% ওভার করতে 3 মান্থের বেশি লাগার কথা নেই আমাদের। সুতরাং আমরা এক্সপেক্ট করছি উইদিন 3 মান্থ এর একটা রেজাল্ট পাবো। আর একটা জিনিস হচ্ছে যে আপনাদের মাধ্যমে আমরা জানি না, মাননীয় মমতা ব্যানার্জির নোটিশও আনতে চাই, যে জিনিসটা হচ্ছে ওনার নজরে বোধহয় নেই। আমাদের বিশ্বাস অনশনে বসার আগে কোনো গভর্নমেন্ট অথরিটিকে চিঠি দেবে? অবশ্যই দেবো। কাকে? গভর্নমেন্ট অথরিটিকে আমাদের বক্তব্য যে কনসার্ন যে জায়গাগুলোতে আছে সেখানে দেবো। আর থানা থেকে পারমিশন আমাদের একটা নিতে হবে, জানি না পারমিশন হয়তো দেবে না, তাও দেখছি, আমরা চেষ্টা করছি। এরপরে আমাদের যে প্রোগ্রামটা যেটা থাকবে সেটা হচ্ছে এসজেডি অভিযান। তার উপরে থাকবে আমাদের কলকাতা অভিযান, ইটকো বা নবান্ন, আমাদের এই মেসেজগুলো যাতে পশ্চিমবাংলাবাসী জানতে পারে যে কৃষকের প্রতি যে সেন্টিমেন্ট যেটা রয়েছে, তাদের জমির একটা বিন্দু মাত্র পয়সা না পাওয়ার পরে সেই জমি নিয়ে নেওয়া যায় কিনা, বিক্রি করে দেওয়া যায় কিনা, সেই আইন পৃথিবীতে আছে কিনা, পশ্চিমবাংলার সুচিন্তিত নাগরিক সেটা মেনে নিতে পারে কিনা। এরা তো অসহায়, এরা তো সংখ্যায় খুব কম, এবং এদের আর্থিক জোরও খুব কম। সেই জায়গা আপনাদের কাইন্ড কনসিডারেশন তারা সিক করছে, যে আপনাদের কলম যদি গর্জে ওঠে, সেই কলমের পরিপ্রেক্ষিতে এরা হয়তো বিচার পেতে পারে। সেই আশায় আপনাদের দৌড়ে এরা আজকে হাজির হয়েছে। আর কিছু? এনি কোয়েশ্চেন?